পিলখানা ট্র্যাজেডি বর্বর হত্যাকাণ্ডের দায়ে জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে সোহেল তাজ এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। এখন আপনাদের অধিকার আছে আমাকে গ্রেফতার করার। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার আর কিন্তু বাঁচার উপায়ে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের। দর্শক, এবার কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই একেবারে হাতে নাতে প্রমাণ করে দিয়েছেন যে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত সোহেল তাজ। গতকাল ভয়ঙ্কর এক প্রতিবেদনে কিন্তু সেটি প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাই, যেটা দেখলে কিন্তু দর্শক আপনার রীতিমতো একেবারে চমকে উঠবেন, যার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা শুরুতে দেখতে পেয়েছেন। তাই আপনাকে অনুরোধ করবো দর্শক, ভিডিওটি একটু না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি বিষয়টির একেবারে বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বললে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে আগে সাংবাদিক ইলিয়াস হোসাইন ভাইয়ের ভিডিওটি দেখে আসি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। পিলখানা হত্যাকাণ্ডের মতো এত ভয়ঙ্কর একটি সরকারি পরিকল্পনার সময় সোহেল তাজ কোথায় ছিলেন, তার ভূমিকাই বা কি ছিল তা পরিষ্কার হওয়া প্রয়োজন। বলা হয়ে থাকে সোহেল তাজ ঠিক ঘটনার আগে দেশের বাইরে অবস্থান করছিলেন। যদি সেটাও হয়ে থাকে তাহলে তিনি হঠাৎ করে কেন দেশের বাইরে চলে গেলেন? হত্যাকাণ্ডের এই পরিকল্পনা তিনি দেশবাসীকে না জানিয়ে কেন আত্মগোপনে ছিলেন সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। রাজনৈতিক সম্পৃক্ততাটা স্পষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এর মধ্যে সব থেকে বেশি ইনভলভ ছিলেন ব্যারিস্টার তাপস, হাজারীবাগ এলাকার এমপি নির্বাচিত হন তিনি। এছাড়া আর যারা ছিলেন, নানক আজম, অ্যাডভোকেট কামরুল, শেখ সেলিম, সোহেল তাজ, ওয়ারেসাত বেলাল, রুহি, দেন মাহবুবা রাগিনী, শেগুপ্তা ইয়াসমিন এমিলি এবং সুবেদার দোরাবালি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য। ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের বাংলাদেশ প্রান্তে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা নিজে। সকাল থেকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানকে নিয়ে যমুনায় অবস্থান করেছেন। ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সার্বক্ষণিক ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ভারতীয় এয়ারফোর্স প্রস্তুত ছিল বলে প্রমাণ পেয়েছিল সেনা কর্মকর্তারা। 6 প্যারাশুট রেজিমেন্ট, এটা হচ্ছে কি, এটার লোকেশন হচ্ছে কি আপনার কলকাতায় কালীকুমুন্ড এয়ারপোর্ট, এয়ার স্ট্রিপে। ওরা স্পিয়ার হেডের নিরাপত্তা থাকে। ওখানে একটা কোম্পানি ছিল, ওই কোম্পানি কমান্ডার ছিলেন মেজর কামালদীপ সিং। তাদের একটা রেজিমেন্ট, প্যারাশুট রেজিমেন্ট, 5টার সময় যখন তারা রেডি হয় একটা কোম্পানি, 8টার মধ্যে তাদের একটা ফুল রেজিমেন্ট রেডি হয়। যে রেজিমেন্ট পরবর্তী আমরা জানতে পারি যে ওই রেজিমেন্টের এইম ছিল ঢাকা এয়ারপোর্ট, তেজগাঁ এয়ারপোর্ট এবং গণভবনে অপারেশন করা এবং নিরাপদভাবে তখনকার সরাসরি প্রাইম মিনিস্টারকে এক্সট্রিকেট করার জন্য। সবশেষ পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের ধামা চাপা দেওয়ার দায়িত্বে যারা ছিল তাদের সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সেনা প্রধান হিসেবে জেনারেল মঈনকে এর দায় অবশ্যই নিতে হবে, যিনি শেখ হাসিনার পাশে বসে পিলখানায় সেনা হত্যার ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, যিনি পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নেওয়া র্যাব ও সেনাবাহিনীর সদস্যদেরকে ভেতরে অভিযান চালাতে বাধা দিয়েছিলেন। তৎকালীন ডিজিএফআই এবং এনএসআই প্রধান দুজনেই এই পরিকল্পনার অংশ। বিশেষ করে ডিজিএফআই তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর হত্যাকাণ্ডের পর খুনিদের পিলখানা থেকে বের করে দেওয়ার বিষয়টি সেনাবাহিনীর চোখের সামনে ঘটেছে। আমাদের হাতে আসা তথ্য বলছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানার দরবার শুরুর ঘণ্টা তিনেক আগে সকাল 6টায় হঠাৎ করে বিডিআরের কেন্দ্রীয় কোতের দায়িত্ব পরিবর্তন করে মেজর রিয়াজকে দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছিল তৎকালীন তদন্তকারী সেনা কর্মকর্তারা। তাকে দ্রুত গ্রেফতার করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। পিলখানা হত্যাকাণ্ডের 2 দিন পর ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলামকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিডিআরের ডিজি বানানো হয়েছিল। ডিজি হয়ে হত্যাকাণ্ডের সব আলামত নষ্টের পুরো দায়িত্ব পালন করেছিল মেজর জেনারেল মইনুল ইসলাম। পিলখানা হত্যাকাণ্ড বাস্তবায়ন তদন্তে বাধা, জিজ্ঞাসাবাদের নামে সৈনিক এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্যাতনের দায়িত্ব পালন করেছে এমন আরো কয়েকজনের তালিকা আমাদের হাতে এসেছে। এদের মধ্যে র্যাব 2 এর তৎকালীন সিও লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম, ব্রিগেডিয়ার সাইদুর রহমান, ব্রিগেডিয়ার মুকিম, কর্নেল ইমরান ইবনে রৌফ, লেফটেন্যান্ট কর্নেল শারাফাত, যারা 57 সেনা কর্মকর্তা হত্যার আসল রহস্য ধামাচাপা দিতে সেনাবাহিনীর 96 জন এবং বিডিআরের অসংখ্য পরিবারের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। 16 বছরে বিডিআরের এরকম অনেক পরিবার আছে যারা পেট বাঁচাতে রাস্তায় ভিক্ষা করতে নেমেছে। আমাদের
অনুসন্ধানে কোনো অপরাধীকে বাঁচাতে চাইনি কিংবা নির্দোষীকে ফাঁসাতেও চাইনি। আমরা আসলে একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই, যেই বিচারে শুধুই বিডিআর নয়, সব খুনিদের বিচার হবে। নিরীহ বিডিআরদেরকে দ্রুত মুক্তি দেওয়া হবে এবং যারা নিরপরাধ ছিল তাদেরকে আবারও চাকরি সহ সকল সুযোগ সুবিধা ফেরত দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন দাবি করে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। এক ফেসবুক পোস্ট ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তাজ ও সাংবাদিক ইলিয়াসের পাল্টাপাল্টি স্ট্যাটাস আসে সামনে। নিজেদের অবস্থান নিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দুজনই। ইলিয়াস দাবি করেছেন তার একটি পোস্টের পর থেকেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ইলিয়াস হোসেন তার পোস্টে উল্লেখ করেন, সোহেল তাজ একের পর এক ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন, সাংবাদিকদের ডেকে বক্তব্য দিচ্ছেন এবং বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। এমনকি সোহেল তাজ নিজেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেছেন কেউ যদি তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারে তাহলে তিনি নাকে খত দেবেন। তবে ইলিয়াস আরো এক ধাপ এগিয়ে তাজকে পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সময় সোহেল তাজ কোন দেশে ছিলেন তার স্পষ্ট এয়ারপোর্ট এন্ট্রি প্রমাণ হাজির করতে হবে। শুধুমাত্র ঢাকা বিমানবন্দরে ডিপারচার সেল থাকলেই তা যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন অ্যারাইভাল সিলই একমাত্র গ্রহণযোগ্য প্রমাণ হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এ নিয়ে তিনি আরো দাবি করেন, তার কাছে সেই সময়কার অবস্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত রয়েছে। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে সোহেল তাজের পথ আপাতত বন্ধ রয়েছে এবং তিনি চাইলে বিমানবন্দরে গিয়ে এ বিষয়ে খোঁজও নিতে পারেন। সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্যক্ষ মদতে ভারতের পরিকল্পনায় এই বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছে এবং এখানে তিনটা পার্টি ছিল। তিনটা পার্টির উদ্দেশ্য ছিল শেখ হাসিনা, তাপস, শেখ সেলিম, তাদের মনের ভিতরে একটা আক্রোশ ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। সেই আক্রোশের একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা ছিল। আর বিডিআর এর সেই সময়ে যে পরপর দুজন ডিডি গিয়ে ছিলেন, জেনারেল শাকিল এবং জেনারেল জাহাঙ্গীর, যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা গিয়ে বিডিআর এ অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছেন এবং ঘুষ টুসের ব্যাপারে একেবারে অলমোস্ট জিরো টলারেন্সে ছিলেন, যার জন্য ঘুষ টুসের ব্যাপারে অসংখ্য বিডিআর সদস্যের চাকরি গেছে। তো এই জন্য বিডিআর একটা শ্রেণীর মনের ভিতরে ক্ষোভ ছিল যে তারা এতদিন দীর্ঘদিন থেকে ঘুষ টুসের অভ্যস্ত যারা ছিল তারা, এই ক্ষোভ ছিল একটা সেনা অফিসারদের বিরুদ্ধে। আর তৃতীয়ত, ভারতের একটা এজেন্ডা ছিল যে আওয়ামী লীগ সরকার যে এসছে তার জন্য একটা সশস্ত্র একটা ফোর্স দরকার। ৭১ পরে যখন শেখ মুজিব ক্ষমতায় আসে তখন তার জন্য রক্ষার জন্য একটা রক্ষী বাহিনী করা হয়েছিল। তো বর্তমান সময়ের শেখ হাসিনাকে রক্ষার জন্য একটা ফোর্স দরকার। তো তারা প্ল্যান করেছিল বিডিআর থেকে কোন একটা উসিলা দিয়ে সেনা কর্মকর্তাদের এখানে বের করে দেবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যখন এই পরিকল্পনাটা যখন ইন্ডিয়া ফেল করে তখন কিন্তু এই বিডিআর এর পরে তারা টার্গেট করলো পুলিশকে। এবং দেখবেন পুলিশে এই বিসিএস এর মাধ্যমে অসংখ্য ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের ঢুকিয়ে পুলিশকেও একটা মারমুখী সংগঠন হিসেবে তৈরি করছে, যেটা কিনা আপনারা গত আগস্ট আন্দোলনের সময় দেখেছেন যে কিভাবে পুলিশ বাহিনী নৃশংসভাবে নিজ দেশের জনগণের উপর হত্যাকাণ্ড চালিয়েছে। ঠিক সেই পরিকল্পনার একটা অংশ ছিল। বিডিআর ফেল করাতে তারা পুলিশ বাহিনীর উপর ভর করে এবং তারা প্রায় 1,20,000-এর মতো নতুন পুলিশ বাহিনী সদস্যকে তারা রিক্রুট করেছিল। দর্শক শ্রোতা, সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই কথাগুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? হাসিনা এবং তার দোসররা কতটা বর্বর ছিল? তারা হলে কি আর 57 জন সেনা কর্মকর্তাকে মৃত্যুর মতো এমন জঘন্য কাজ করতে পারে তারা? আর সেটার সাথে কিন্তু সোহেল তাজও ছিল, যেটা কিন্তু তিনি এখন অস্বীকার করছেন। কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের এই প্রতিবেদনের পর কিন্তু এবার আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব শীঘ্রই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।